হ্যালো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের ক্লাসে, যেটি তোমাদের আম, ব্যবস্থাপনার ইতিহাস বা ক্রমবিকাশ বা ব্যবস্থাপনা বিষয়টি কিভাবে উৎপত্তি হয়েছে সে বিষয়ে জানব। এবং এই ক্লাসে আমরা প্রাচীন যুগ সম্পর্কে জানব এবং এই যুগে ব্যবস্থাপনার উন্নয়নে কারা অবদান রেখেছে আর কিভাবে আজকের এই ব্যবস্থাপনার ক্রমবিকাশ ঘটেছে। তো শুরুতেই আমরা দেখি যে ব্যবস্থাপনার যে প্রাচীন যুগ, সে প্রাচীন যুগকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5000 অব্দ হতে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত যে সময়কাল, সেটাকে আমরা প্রাচীন যুগ বলে থাকি। এখন আমরা দেখি যে এই প্রাচীন যুগে কিছু সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতাগুলো আমাদের ব্যবস্থাপনার অনেকগুলো নিদর্শন খুঁজে পাওয়া যায় সেখানে, এবং ধরে নেওয়া হয় যে আজকের ব্যবস্থাপনা সেদিনও অর্থাৎ এই প্রাচীন যুগেও ছিল। হয়তো তখন ব্যবস্থাপনাকে এভাবে ব্যাখ্যা করা হতো না, বা ব্যবস্থাপনাকে এভাবে 7টি কাজ বা তার যে গুরুত্ব বা তার যে ব্যাখ্যা বা বিশ্লেষণ এভাবে করা না হলেও তাদের মধ্যে ব্যবস্থাপনা ছিল, সেটারই কিছু প্রমাণ আমরা আজকে দেখব। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ক্লাসে প্রবেশ করি। প্রথমেই আমরা জেনে নিই যে ব্যবস্থাপনার যে প্রাচীন যুগের অর্থাৎ ব্যবস্থাপনা ক্রমবিকাশের প্রাচীন যুগে যে কয়েকটি সভ্যতা রয়েছে সেগুলো একটু জেনে নিই। মেসোপটেমিয়া সভ্যতা, তারপরে আছে মিশরীয় সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা, হিব্রু সভ্যতা, তারপরে আছে আমাদের চৈনিক সভ্যতা, তারপরে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা। এই কয়টি সভ্যতা আমাদের ব্যবস্থাপনার প্রাচীন যুগে যে সকল নিদর্শন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব একটু পরেই। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যে আজকের এই যে বিষয়টা বা আজকের যে ক্লাসটি হচ্ছে সে ক্লাসটি কিন্তু ইতিহাস ভিত্তিক ক্লাস, যেটি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন সহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন এমসিকিউ প্রশ্নে এই টপিক্সটির অনেকগুলো প্রশ্ন সেখানে পেতে পারো। তো কেউ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের সভ্যতাগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যায় দেখি যে কী কী আছে। প্রথমেই আমরা দেখি প্রাচীন যুগের যে মিশরীয় সভ্যতা। এই মিশরীয় সভ্যতাতে কি কি বিষয় রয়েছে বা মিশরীয় সভ্যতায় ব্যবস্থাপনার কি কি নিদর্শন আমরা দেখতে পাই। মিশরীয় সভ্যতায় আমরা সবাই জানি যে মিশরের যে পিরামিড রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে বা বিভিন্ন এলাকাতেই পিরামিডটি অবস্থিত, এবং এই পিরামিডে যে পাথরের যে ব্লক বা ব্লক পাথরের যে আকৃতি দেওয়া হয়েছে, যে বিভিন্ন পিরামিড আকার দেওয়া হয়েছে, বিভিন্ন আকৃতির মাধ্যমে সেটিকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, সেটি কিন্তু ব্যবস্থাপনার পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান সব কিছুই কিন্তু সেখানে রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যদি মিশরীয় সভ্যতায় দেখতে পাই 13 একর জমি জুড়ে রয়েছে 23 লক্ষটি ব্লক পাথর, যা 1 লক্ষ শ্রমিক 20 বছর কাজ করে
এটি তৈরি করেছে। সেখানে ব্যবস্থাপনা কারণেই এটি এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে, এটা ধরে নেওয়া হয়। যদিও বা 1 লক্ষ শ্রমিকের জায়গায় অনেকে 20,000 শ্রমিকের ক্লেম করে, বা বিভিন্ন সূত্র থেকে বলা হয় যে না 1 লক্ষ শ্রমিক নয়, সেখানে 20,000 শ্রমিক কাজ করেছিলেন। তো যাই হোক, ধরে নেই সেখানে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যবস্থাপনার নিদর্শন সেখানে, বা ব্যবস্থাপনার যে লক্ষ্য করা যায় যে সেখানে ব্যবস্থাপনা ছিল, সেখানে পরিকল্পনা ছিল। পরিকল্পনা ছাড়া কখনো এত সুন্দর একটি কর্মযোগ্য বা এত সাকসেসফুল একটি কর্মযোগ্য সম্পন্ন করা সম্ভব হতো না। এটি হলো মিশরীয় সভ্যতায় যে প্রাচীন যুগের যে মিশরীয় সভ্যতা, যেখানে ব্যবস্থাপনার কিছু নিদর্শন। এবার আসি আমরা পরবর্তী সভ্যতা, যেটা আমরা ব্যাবিলিয়ন সভ্যতা বলি। যে সভ্যতায় আসলে আমরা ব্যাবিলিয়নের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান এটা সম্পর্কে খুব জানি, যেটা আমাদের ব্যবস্থাপনার অনেক বড় একটি নিদর্শন। তোমরা অবশ্যই ছবিতে দেখতে পাচ্ছ যে একটি প্রাসাদ, এবং সেখানে প্রাসাদের গা জুড়ে বিভিন্ন ধরনের উদ্যান রয়েছে, অর্থাৎ বিভিন্ন গাছপালা রয়েছে, যে গাছপালাগুলো আসলে সংক্ষিপ্ত যদি ব্যাখ্যা করি, এই ব্যাবিলনের শূন্য উদ্যানটা যেটি নেবুচাঁদনেজার তৈরি করেছিলেন, যিনি ব্যাবিলনের একসময় সম্রাট ছিলেন, এবং ওনার স্ত্রী কিন্তু একটা পাহাড়ি রাজ্যে, যে রাজ্যটি পাহাড় পর্বতে ঘেরা ছিল, সেরকম একটা রাজ্য থেকে এসেছিল। নেবুচাঁদনেজারের স্ত্রী বা সম্রাজ্ঞী, তিনি আসলে এই ব্যাবিলনে এসে মন ভালো লাগছিল না, এবং তিনি তার পিতার যে পাহাড়ি এলাকা বা সেটাকে মিস করতেন। তাই নেবুচাঁদনেজার স্ত্রীর ভালোবাসা বা স্ত্রীর এই ব্যাবিলনে না থাকার বা ভালো না লাগার জন্য তিনি চেয়েছিলেন যে পাহাড়ের যেরকম পাহাড়ের গা ঘেঁষে বিভিন্ন উদ্যান থাকে বা বিভিন্ন গাছপালা থাকে, ঠিক তেমনি করেই আমি একটি প্রাসাদ তৈরি করব, যেখানে আমার স্ত্রী যাতে তার পিতার যে বাড়িতে যেভাবে করে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতেন, সেটি যেন এখানে উপভোগ করতে পারেন। আর সেজন্যই নেবুচাঁদনেজার তিনি তার স্ত্রীর ভালোবাসার জন্য এই ব্যাবিলনের শূন্য উদ্যানটি তৈরি করেছিলেন। তারপরে আরেকটি উদাহরণ আমরা দেখতে পাই ব্যবস্থাপনার, যে ব্যাবিলনের এক রাজা ছিলেন যার নাম ছিলেন হাম্মুরাব্বি। তিনি ব্যবস্থাপনা উন্নয়নে কিছু নিয়মকানুন তৈরি করে গেছেন, এবং সেই নিয়মকানুনগুলোকে কোড অফ হাম্মুরাব্বি নামে পরিচিত। আমরা পরবর্তী সভ্যতায় যাই, প্রাচীন যুগের চৈনিক সভ্যতা। আমরা চৈনিক সভ্যতার আসলে আমরা জানি যে চীনা সভ্যতা, যেখানে লাওজু এবং সানজু এনাদের নাম আসেন, এবং সানজুর লেখা যে আর্ট অফ ওয়ার যে বইটি আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই বইটিতে কিন্তু কিভাবে একটি যুদ্ধে জয়ী হওয়া যায়, কিভাবে একটি যুদ্ধ সাফল্যভাবে সম্পন্ন করা যায়, তার বিস্তারিত রণকৌশল সেখানে কিন্তু লেখা ছিল। তাহলে আমরা এটা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি যে ব্যবস্থাপনার যে প্ল্যান কথাটি রয়েছে বা পরিকল্পনাটি রয়েছে, সেটি এই বইয়ের লেখা ছিল। আর এই বইয়ের পড়েই অর্থাৎ যুদ্ধর বিভিন্ন ধরনের কৌশলগুলো তৈরি করা হতো, যা পৃথিবীর সবচেয়ে পুরাতন সামরিক গ্রন্থ হিসেবে ধরা হয়। আর এই সামরিক গ্রন্থে ব্যবস্থাপনার অনেক নিদর্শন বা ব্যবস্থাপনার অনেক কৌশল বা কার্যাবলীগুলো আমরা এর মধ্যে দেখতে পাই। এবার আসি পরবর্তী প্রাচীন যুগের মধ্যে রয়েছে রোমান সভ্যতা। আসলে রোমান সভ্যতাটি আমরা জানি যে ইতালির একটি শহর, যেটা রোম নামে পরিচিত। আসলে এখানে প্রাচীন একটা সভ্যতা গড়ে উঠেছিল, যেখানে 7টি
পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গা সমন্বয়ে বিভিন্ন গ্রাম ছিল এবং সেখানে হস্তশিল্পের এবং ব্যবসায়ের বিভিন্ন ভাবে প্রসার লাভ করেছিল এবং সেখানে তো ব্যবসার সফলভাবে ব্যবসায় সম্প্রসারণ ঘটছিল, তখন বিভিন্ন কোম্পানি পরিচালনার এক সুযোগ তৈরি হয় এবং সেখানে কোম্পানিতে পরিচালক নিয়োগ করা হতো, আর এই পরিচালকগণ ওনারা ব্যবস্থাপক নিয়োগ দিতেন এবং ব্যবস্থাপকগণ কর্মীদেরকে নিয়োগ দিতেন। সেই পদ্ধতিটা কিন্তু রোমান সভ্যতাতেই আমরা লক্ষ্য করি। আজ যেটা আমরা বিভিন্ন কোম্পানিতে দেখি, বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, এইগুলো কিন্তু রোমান সভ্যতাতেও আমরা দেখতে পাই। সুতরাং আজকের ব্যবস্থাপনা প্রাচীন যুগেও এই ব্যবস্থাপনা যে সফলভাবে ব্যবহার করা হতো, আবার এই ব্যবস্থাপনা যে অপরিহার্য ছিল সেই সময়তেও আমরা এই রোমান সভ্যতার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। এবার সে প্রাচীন যুগে আরেকটি সভ্যতা, যার নাম গ্রিক সভ্যতা। আসলে গ্রিক সভ্যতায় আমরা তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যেখানে সক্রেটিস রয়েছে, প্লেটো রয়েছে, অ্যারিস্টটল রয়েছে। সক্রেটিসের ছাত্র প্লেটো এবং প্লেটোর ছাত্র অ্যারিস্টটল। সক্রেটিস বলেছিলেন বা বিশ্বাস করতেন ব্যবস্থাপনা সার্বজনীন, অর্থাৎ ব্যবস্থাপনা সর্বত্র ব্যবহার করা যায়। আর প্লেটো বলেছিলেন একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া, অর্থাৎ যে ব্যক্তি যে কাজ করতে পারে তাকে সেই কাজের দায়িত্ব দেয়া এবং কার্য বিভাজন করা, যেটা আমাদের ব্যবস্থাপনার মূলনীতির মধ্যে একটি। সুতরাং আমরা গ্রিক সভ্যতায় সেই সময়ে সক্রেটিস যেটা বলেছেন, প্লেটো যেটা বলেছিলেন, আজ আমরা হেনরি ফয়েল বা এফ.ডব্লিউ. টেইলরের যে ব্যবস্থাপনা বই, সেটি কিন্তু সেই মূল আদর্শকে বিশ্বাস করে ব্যবস্থাপনা কার্য পরিচালিত হয়। তো আজকে ব্যবস্থাপনার ক্রমবিকাশ বা ইতিহাসের প্রাচীন যুগ এ পর্যন্তই। বাকি যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লবকাল এবং শিল্প বিপ্লব পরবর্তীকাল অন্য একটি ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।